खुदार मस्जिদের ইমাম এই গরু পাচার সিরাপ জঙ্গি এরা সব যুক্ত আছে। এই ইমাম যদি ইমাম ভালো থাকতো তো আজকে এই অবস্থা হতো না। বেআইনিভাবে মাদ্রাসা করতে দিচ্ছে, বেআইনিভাবে গরু পাচার করছে, বেআইনিভাবে সিরাপ, বেআইনিভাবে জঙ্গি তৈরি করছে এই ইমামরা। মাদ্রাসার খুললে আপনি ছেলেদের থেকে পয়সা পাচ্ছে না, আপনি জঙ্গি তরফ থেকে পয়সা আসছে। ছেলেরা জঙ্গি হচ্ছে এই কারণে যে ছেলেরা ট্রেনিং দিচ্ছে, বাজে ট্রেনিং। জিহাদ বলছে ওরাকে, জিহাদ করো, ইনকাউন্টার করে দিন। আমি বলি মহল আলী মোড়ে ইনকাউন্টার করে দিন। কেন করবেন না? আপনি বাজে বার্তা দেবেন, আপনি বাজে কথা বলবেন, আপনি বাজে মাদ্রাসা চালাবেন, আপনি কেন বলবেন না? মুসলিম, হিন্দু, শিখ, ইসাই সবাই বলবে। আপনি যে দেশে জন্ম নিয়েছেন, যে মাটিতে জন্ম নিয়েছেন, ওকে বলবেন বন্ধু মাতাম নেই। অনেক কিছু দিয়েছে ইমামদেরকে, এখন পর্যন্ত দিচ্ছে গায়ে, জানে তুমি মুসলমানদেরকে গুলিয়ে রাখো। আমরা জানি, আমি তো এই সমাজে আছি, আমার তো পুরো পাড়ায়, আমার এখানে, আমার তো বাইরের লোক নেই। আমি ইউপি বিহার থেকে আসিনি, আমি তো এখানকার লোক। আমি জানি এই না খুদার মসজিদের ইমাম এই গরু পাচার সিরাপ জঙ্গি এরা সব যুক্ত আছে। এই ইমাম কেন যুক্ত আছে আমি বলে দিচ্ছি, কারণটা আমি বলে দিচ্ছি। কারণটা আছে এরা অভিষেক থেকে পয়সা নাই, মমতা ব্যানার্জি থেকে পয়সা নাই, তাহলে এরাদের ভিতর দিকে সমাজকে সাপোর্ট করে, এই জঙ্গিদেরকে সাপোর্ট করে, আর সমাজকে আমাদেরকে বোকা বানিয়ে দিচ্ছে। আজকে সমাজ আমরা ফাঁসছি এই কারণে। এরা 2 নম্বর কাজ না করে, ওই ইমামই জানে খরচাটা কত আছে, ও ইমাম জানে চাকরি পেয়েছে, ও মমতা ব্যানার্জি ছেলেকে চাকরি দিয়েছে, সরকারি চাকরি দিয়েছে না, গরু পাচারে সরকারি চাকরি দিয়েছে, কিন্তু গরু পাচার করে তাহলে তো দিচ্ছে। 2 নম্বর কাজ করে তাহলে তো দিচ্ছে। আপনি 2 নম্বরের সঙ্গে যদি আমার সাপোর্ট করবে তাহলে নিশ্চয়ই আমি আপনাকে চাকরি দেবো। এই অবস্থা আছে। আমরা কোথায় আছে? যার ইমাম, যে ইমাম জঙ্গি সবাইকে, জঙ্গিকে নিয়ে গরু পাচার, দুর্নীতির যত কাজ সেই কাজে যুক্ত আছে আমাদের ইমাম। যদি ইমাম ভালো থাকতো তো আজকে এই অবস্থা হতো না। তো আমাদেরকে ফাঁসাচ্ছে ইমাম। তো আমরা এই চাইছি যে এবার ইমামকে ট্যাগ না করলে আমরা থাকতে পারবো না। কেন এই ইমামটা খুব 2 নম্বর কাজ করে চাকরি পেয়ে গেছে, সরকারি চাকরি, অনেক কিছু পেয়েছে, অনেক কিছু। এ দেখবে এখানেকার লোক নেই, ওয়েস্ট বেঙ্গলের লোক নেই, বাইরের লোক আছে বিহারে, কিন্তু এখানে এসে সব কিছু, কেন জানি তো মমতা ব্যানার্জিকে ধরলে সব কিছু হয়ে যাবে। দুর্নীতি কাজ, আমি মমতা ব্যানার্জি কাজ করব, উনি আমার কাজ করবে, এইটা নিয়ে আজকে দিদি আর ভাই মিলে এটা কাজ করছে। এটা হতে পারে, এটা আমি শুনলাম হতে পারে। কেন এই ইমামের কথাটা অনেক শুনেছি আমি। ওই পাড়া কি পুরো পশ্চিম বাংলাতে শুনেছি এই ইমামটা এরকম করে জঙ্গি থেকে ট্রেনিং দেয়, পয়সা খায়, গরু পাচার করে, আমরা শুনলাম। কিন্তু আমি একটা কথা বলি, আমি মুখ্যমন্ত্রীজিকে বলছি হাত জোড়ে, আমি বলছি মুখ্যমন্ত্রীজিকে, যে আপনি যদি ইমামকে যদি না ট্যাগ করেন তাহলে আমাদেরকে ক্ষতি করবে এই ইমাম। আমি বলি এই ইমামকে আপনি ট্যাগ করুন। এরকম ইমাম যদি না থাকে তাহলে ভালো হয়, যদি থাকে ইমাম তাহলে আমাদের ক্ষতি হবে। বেআইনিভাবে মাদ্রাসা করতে দিচ্ছে, বেআইনিভাবে গরু পাচার করছে, বেআইনিভাবে সিরাপ, বেআইনিভাবে জঙ্গি তৈরি করছে এই ইমামরা। তো এই ইমামকে আপনাদের ঠিক করতে হবে। ইমাম জন্য আমরা ক্ষতি করছে। ইমাম, পণ্ডিত, ভাদার এরা যদি ঠিক হয় তাহলে পুরো সমাজ ঠিক হয়ে যাবে। এরা যদি ঠিক না হয় তাহলে সমাজ পুরো নষ্ট হবে। তো আমাদের যেরকম মৌলবি, যেরকম ইমাম, এরা যদি না ঠিক হয় তাহলে পুরো সমাজ নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমি বলছি যে ইমামকে ঠিক করতে হবে। সরকারের হাতে দিয়ে দিচ্ছি, সরকারকে বলছি, সরকারকে গুজারিশ করছি, হাত জোড়ে বলছি, আপনি এই ইমামকে দেখুন। এই ইমাম মতন অনেক ইমাম আছে, একটা নেই, অনেক ইমাম আছে যেরকম এরা জঙ্গি তৈরি করে গরু পাচার, মানে যত দুর্নীতি কাজ আজকে ইমাম করছে। ইমামকে কনসেলার ফ্ল্যাট দিয়ে দিচ্ছে। আমরা খেটে কাজ করে আমি একটা ঘর নিতে পারি নাই, ইমামের 4-4, 5টা ফ্ল্যাট আছে। আপনি পঞ্চন্ন গ্রামে চলে যান, পঞ্চন্ন গ্রামে মসজিদে ইমাম, যে মসজিদ আছে গরিব নামাজ মসজিদ, ওই মসজিদের ইমাম 4-5খানা আছে, তো ফ্ল্যাট আছে, হাই রেন্টে চালাচ্ছে। তাহলে কোথায় করে এসছে টাকা? কোথায় থেকে নিয়ে এসছে? ইমামের তনখাহ কত? খুব বেশি হবে 10,000 থেকে 12,000 টাকা। খাবে কি? আপনার ঘর কিনবে, 4-5টে ফ্ল্যাট আছে, দোকান আছে, ইনকাম, গাড়ি করে, সব ইমাম। আমি একটা ইমাম বলছি না, কিছুটা ইমাম এরকম আছে যে সবাই এরা দুর্নীতি করছে, ট্রেনিং পাচ্ছে, এরা ট্রেনিং দিচ্ছে যে তুমি মাদ্রাসা করো, 2 নম্বর ধরে থাকো। আজকে আমাদেরকে ছেলেদেরকে নষ্ট করার জন্য মুসলমানদেরকে ইমাম আছে। তখন মাদ্রাসা বেআইনিভাবে চালাচ্ছে, এটা আমি জানি। আমি একটা মুসলিম সমাজে আছি, আমি অনেক জায়গা দেখি যে ছোট্ট জায়গায় মাদ্রাসা করে নিচ্ছে। কেন? মাদ্রাসার খুললে আপনি ছেলেদের থেকে পয়সা পাচ্ছে না, আপনি জঙ্গি তরফ থেকে পয়সা আসছে। কেন আসবে?
জানে ওইটা পয়সা নিয়ে আমি মাদ্রাসা চালু করতে পারবো, আমি ট্রেনিং দিতে পারবো। বেআইনিভাবে মাদ্রাসা হচ্ছে, যদি আইনভাবে যদি হয় তাহলে সরকার কাছে আপনি যান, গিয়ে বলুন আমি মাদ্রাসা ওপেনিং করছি, মাদ্রাসা চালু করব, এই আমার স্ত্রী আছে, এই ছেলে পুরো বায়োডাটা আছে, এই ছেলে জন্ম কাগজে, এই ভারতবর্ষের ছেলে আছে, আমি মাদ্রাসা একটা স্টার্ট করব, আপনি একটু পারমিশন দিন। সরকার তাহলে পারমিশন দেবে, সেই মাদ্রাসা লিগ্যাল হবে। আপনি তো মাদ্রাসা খুলে দিচ্ছেন, পয়সা জঙ্গি থেকে আসছে, ইমামদারা সব জানে মাদ্রাসা করলে বাইরে থেকে পয়সা পাবো আর ছেলেদেরকে বাজে ট্রেনিং দেবো। আজকে এই অবস্থা আছে যে জঙ্গি হয়ে যাচ্ছে ছেলেরা জঙ্গি হচ্ছে এই কারণে যে ছেলেরা ট্রেনিং দিচ্ছে, বাজে ট্রেনিং, জিহাদ বলছে ওরা, জিহাদ করো, তো এটা ঠিক নেই। এটার জন্য আমরা আজকে নষ্ট হচ্ছে মুসলমান ছেলেরা। এই আমি চাইছি শুভেন্দু অধিকারীকে হাত জোড়ে বলছি আপনাকে স্যার, যে আপনি যদি বেআইনিভাবে মাদ্রাসা আছে ও মাদ্রাসাতে আপনি বুলডোজার চালিয়ে দিন। আর যদি ইমাম, যে কোনো ইমাম, আমাদের পশ্চিমবাংলার ইমাম যেকে সাই ইমাম বলি, যাকে সেটা ইমাম সাই ইমাম বলি, এ 2 নম্বর যদি করে, একে আপনি কন্ট্রোল করে দিন। আমি একটা মুসলমান সমাজ হয়ে বলছি, কেন এরা সমাজকে খারাপ করছে, এরা সমাজকে বার্তা দিচ্ছে বাজে। যদি ভালো বার্তা দিত আজকে সমাজ এই কথাটা বলতো না, সমাজ বলতো না আমার ইমাম যে বলছে আমাকে মানতে হবে, কিন্তু ইমাম বাজে কথা বলছে, সেই কারণে আজকে আমরা ফেঁসে যাচ্ছি। এটা আমি চাইছি আমাদের সরকারকে, শুভেন্দু অধিকারী সিএমকে আমি বলছি হাত জোড়ে, যে আপনারা প্লিজ এই যে জিনিসটা লক্ষ্য করুন, না হলে আমাদের সমাজকে বিগাড় করে দেবে, আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে এরা, এই মৌলবী থেকে আপনারা একটু স্ট্রিক করুন, আর না হলে ইনকাউন্টার করে দিন। আমি বলি মহল আলী মোড়ে ইনকাউন্টার করে দিন। কেন করবেন না? আপনি বাজে বার্তা দেবেন, আপনি বাজে কথা বলবেন, আপনি বাজে মাদ্রাসা চালাবেন আর মুসলমানদেরকে ক্ষতি করবেন। আগে তো 15 বছর করে চলে গেছে টিএমসি, এর আগে 34 বছর সিপিএম করেছে, এবার আপনি করতে এসেছেন। এটা আর পারবে না, এই সরকার থেকে আপনি পারবেন না। এই সরকার আপনাকে চেপে রাখবে, আপনার দুর্নীতি ধরা পড়েছে অনেক। আমি আপনাকে বলছি সাই ইমাম, আপনার দুর্নীতি ধরা পড়েছে, আপনি সাবধান থাকবেন। কেন আপনি যেরকম কথা বলছেন, আমি একটা মিডিয়াতে দেখলাম যে আপনি কথা বললেন এ গরু নিয়ে, নামাজ নিয়ে, মাদ্রাসা নিয়ে আপনি বাজে বাজে কথা বলছেন। তো আপনার বিরুদ্ধে অনেক কথা জানে, আমরা জানি, অনেক কিছু জানি। আপনার যে কে পাড়াতে থাকলে আপনি জায়গায় এসে ওইখানে ছেলেরা আপনারা যে কে জানে আপনি কি অবস্থাতে থাকেন। আপনি শুধু ওয়ান সাইড। আমি আপনাকে নিমন্ত্রণ দিতে গেছিলাম না, খুদা ইমামকে আমি নিমন্ত্রণ দিতে গেছিলাম, মানে আপনার গীতা পাঠে 6 তারিখে। আপনি বলেন আমি মমতা ব্যানার্জি আসছে ধর্মতলা মাঠে আমি যাব, কিন্তু গীতা পাঠে আমি যাব না, গীতা পাঠ আমাদের নেই। বাহ রে বাহ, গীতা পাঠ মানে আপনাদের নেই? আরে ভারতবর্ষ হচ্ছে, পশ্চিমবাংলা হচ্ছে, আপনি গীতা পড়তে যাবেন না? আপনি সম্মান করতে যাবেন? আপনি প্রোগ্রামে যেতে পারবেন? আপনি একটা ইমাম আছেন, একটা ধার্মিক ইমাম আছে, ধার্মিক লোক আছেন, আপনি আপনাকে দেখে 10 জন আসতে পারবে, আপনি ওখানে বসতেন তো তাহলে আপনার কী ক্ষতি হয়ে যাবে, আপনার কি চলে যাবে? কিন্তু আপনি একটা অশান্তি করার জন্য তখন আপনারা চক্রচি করতেন কার? আমাদের সিএমের, মানে মমতা ব্যানার্জি। তার জন্য আপনি গেলেন, আপনি বললেন 6 তারিখ ওখানে যাব, 7 তারিখ যাব না আমি। তো বারে বা, তাহলে আপনি কিভাবে ইমাম, কিভাবে আপনি কাজ করেন, কিভাবে সমাজকে নিয়ে যাবেন? তো সমাজকে নিয়ে যাওয়ার জন্য সবাইয়ের সঙ্গে আপনাকে থাকতে হবে, সবাইকে সম্মান দিতে হবে, সবাইয়ের কাজ করতে হবে। আর বেআইনিভাবে যদি কথা বলেন তাহলে আপনি বাঁচতে পারবেন না। বড় বড় নেতা চলে গেছে, আপনি কি আছেন? তো আপনাকে একটা খুব হুঁশিয়ারি করছে, আপনি এইবার যে পশ্চিমবাংলায় যে সরকার আছে এই সরকারকে আপনি নষ্ট করতে পারবেন না। কেন আপনি ভাববেন যে বেআইনিভাবে আমি কাজ করিয়ে দেবো, বেআইনিভাবে মুসলমানদেরকে বলো গরু কাটো, বেআইনিভাবে বলে মুসলমানকে আজান মসজিদে জোর করে দাও, এটা আর পারবেন আপনি। লিগ্যাল বেস, আইনভাবে কাজ করুন, আপনাকে সম্মান করবো আমরা সবাই, আর নাহলে আপনাকে ক্ষতি হবে। আপনাকে আমি বলে দিয়েছি, সিএমকে বলে দিচ্ছি, মুখ্যমন্ত্রীজিকে বলে দিচ্ছি যে আপনি এটা স্টেপ নিন। কেন এই যদি ইমাম থাকে পুরো সমাজকে নষ্ট করে দেবে। মেন ব্যাপার শুনুন, আরবি আর কম্পিউটারের ব্যাপার তো নেই, এখানে তোলাবাজি হয়তো। বাইরে থেকে পয়সা আসবে কি করে, বাইরে থেকে টাকা আসবে কি করে? এই করার জন্য আসবে যে আমি বাজে জিনিস যদি না ট্রেনিং দেয় তাহলে আমার কি করে আসবে? আমি কম্পিউটার দিলে কি আমি পয়সা পাবো? জঙ্গি থেকে পয়সা আসবে আমার? আমি কম্পিউটার দিলে আমি ডাক্তার করবে কি জঙ্গি থেকে পয়সা আসবে? আমি ইঞ্জিনিয়ার করলে কি জঙ্গি থেকে পয়সা আসবে? না, আমি তো বাজে ট্রেনিং দেওয়ার জন্য আমি পয়সা নেব, আমি দেশ বিরোধী কাজ করার জন্য পয়সা নেব। তাহলে আমি বাচ্চাদেরকে ট্রেনিং দেবো। আমি একটা শুনলাম যে বন্দে মাতরম বাচ্চাদেরকে বলতে নেই, তাহলে কেন বন্দে মাতরম কেন বলবেন না আপনি? আপনি কেন বলবেন না? মুসলিম, হিন্দু, শিখ, ইসাই সবাই বলবে।
আপনি যে দেশে জন্ম নিয়েছেন, যে মাটিতে জন্ম নিয়েছেন, ওকে বলবেন বন্দে মাতরম নেই, তাহলে মানে আপনি অশান্তি করার জন্য করছেন। আপনি তাহলে বার্তা দিচ্ছেন, মানে ঝামেলা হয়। আপনি বাজে বার্তা দিচ্ছেন, এই বাজে বার্তা দেবেন না। কেন এখানে থাকতে ভারত মাতাকে বলতে হবে। আর আপনি বলুন, আমি একটা মুসলমান আছি, আপনি একটা মুসলমান, আপনি ইমাম, আমাদের অনেক বড় দরজা আছে, আপনার অনেক বড় মোকাম আছে, কিন্তু আপনি একটা বলুন, এই ভারত মাতাকে বললে কি মুসলমান থেকে খারিজ হয়ে যায়? তো মুসলমান থেকে খারিজ হয়ে যায়, তো আমাকে একটা হাদিস ইয়া কোনো আপনি ফতোয়া ছেড়ে দিন যে ভাই এই আমাদের কোরআনে এই নম্বর আয়াত আছে, কোরআন নম্বর আয়াত নম্বর এই আছে, হাদিসের নম্বর এই আছে, অমুক এই আছে, যে এটা বললে মুসলমান থেকে খারিজ হয়। আমি তাহলে সরকারকে বলবে না, ভারত মাতা মুসলমান বলবে না। কোনো জিনিস নেই, আপনি বাজে বার্তা দিচ্ছেন ভারত মাতা বলতে মুসলমান থেকে খারিজ হবে, এটা নেই। এটা থাকলে আমরা নিশ্চয়ই বলতাম না। আমি একটা মুসলমান, আমি বলতাম না। হিন্দুকে বলবো যে আপনি আজান দিন, তাহলে আপনার কি ধর্ম চলে যাবে? আমি বলবো না, কোনোদিন আজান দেবেন না। আপনি যদি সালাম আলাইকুম বলেন, হিন্দুকে বলবো, আর আপনার ধর্ম চলে যাবে, ব্রাহ্মণ দিয়ে আপনি খারিজ যাবেন, তাহলে আমি বলবো বাঙালি ভাইকে যে আপনি সালাম করবেন না। তাহলে এই জিনিস নিয়ে এটা তো ভাইচারা আছে, এটা ভাইচারা, আমরা মিলেমিশে থাকি। আমরা কোন দেশে আছি? ভারত দেশে আছি। আর ভারত দেশে আমরা সব জায়গায় মিলেমিশে থাকবো আর মিলেমিশে কাজ করব। আমাদের হিন্দু, মুসলিম, শিখ এসে আমি দুর্গা পূজা আমি করতে পারি, আমি ঈদ করতে পারি, আমি গীতা সম্মান দিতে পারি, আমি কোরআন সম্মান দিতে পারি, আমি বাইবেল সম্মান দিতে পারি, আমি পাঞ্জাবির মানে গুরুদ্বারে আমি যেতে পারি। তাহলে এটা হলো মানুষ, এটা হলো ভারতবর্ষে, এটা হলো রাষ্ট্রবাদী মুসলমান। যদি রাষ্ট্রবাদী লোক আপনি নেই, তাহলে আপনি কোনো জায়গায় থাকতে পারবেন না। আপনাকে থাকতে হবে, আপনি রাষ্ট্রবাদী হয়ে যান, আপনি রাষ্ট্রবাদী হয়ে কাজ করুন, রাষ্ট্রবাদী হয়ে মানুষকে দেখুন, রাষ্ট্রবাদী হয়ে মানুষের চিন্তা করুন, রাষ্ট্রবাদী হয়ে মানুষের ভাবনা করুন, যে রাষ্ট্রবাদীভাবে কী করে থাকতে হবে সেইটা চিন্তা করুন। এরা শুনুন, এরই নষ্ট করেছে এই ইমামরা। ওটা সাই ইমাম, বড় ইমাম আছে, এটা নো ডট, পশ্চিমবাংলার বড় ইমাম, উনি যে বলবে সে মানতে হবে, নো ডট, ঠিক আছে। কিন্তু এরাই তো ক্ষতি করেছে আমাদেরকে, এরাই তো নষ্ট করে দেয়। এরা যদি আমাদেরকে ভালো বলতো যে আপনি এভাবে চলুন, আপনি আইন ধরে চলুন, তাহলে আমরা কোনোদিন বেআইনি কাজ করতাম না, বেআইনিভাবে থাকতাম না, বেআইনিভাবে খাতাম না। কিন্তু এরাই তো আমাদেরকে ক্ষতি করেছে। সেই কারণে এরা চাইছে যে এখন পর্যন্ত এরকম ক্ষতি করে যাও, মুসলমানদের ক্ষতি করো, আমার বাইরে থেকে একটা লাভ আসে। কেন? মমতা ব্যানার্জির এরা খুব কাছের লোক। মমতা ব্যানার্জি অনেক কিছু দিয়েছে ইমামদেরকে, এখন পর্যন্ত দিচ্ছে, খায় জানে তুমি মুসলমানদেরকে গুলিয়ে রাখো, মুসলমানদেরকে ভালো মানে খারাপ বার্তা দাও, মুসলমানকে বার্তা এরকম দেয় যে মুসলমান এই বিজেপি সরকার থেকে খেপে থাকে, তুমি এই কারণ দিচ্ছ। কিন্তু আমি এইবার ভালো যে এই বার্তাটা চলবে না। যদি ভালোভাবে যদি বোঝাও, ভালোভাবে যদি থাকতে বলো মুসলমানদেরকে, তাহলে আপনি যদি আইন যদি না মানেন, তাহলে আপনি তো একজন আছেন, লাখো লাখো লোক চলে যাবে, লাখো লাখো লোক ধরা পড়বে আপনার বার্তাতে। তো আপনি বার্তাটা ভালো দিন। কেন? আপনাদের মতন যদি লোক যদি ভালো বার্তা না দেয়, তাহলে আমরা ফেঁসে যাচ্ছি। আর এই কারণে আমরা 50 বছর ফেঁসেছি। এবার আপনারা আবার ফাঁসাবেন, তো আর আমরা ফাঁসবো না। এবার আমরা ভেবে নিয়েছি এই সরকার আমাদের শুভেন্দু অধিকারীজি, ভারতীয় জনতা পার্টিজি, ইনি খুব ভালো সরকার। আজকে মুসলমানদেরকে বলে যে আপনি আইনভাবে যদি চলেন, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। আপনি রাষ্ট্রবাদী মুসলমান যে আপনার কোনো ক্ষতি হবে না, বাইরের লোককে ক্ষতি হবে।